শুরু করা যাক। সবাইকে স্বাগত। আচ্ছা, শুনতে পাওয়া গেলে কেউ একজন লিখেন। হ্যাঁ, যে শুনতে পাওয়া যায়। পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্ট, বিশেষ করে ফরিদপুর মেডিকেল কলেজ পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্ট সবসময়ই ছাত্রছাত্রীদের প্রতি কমিটেড। ছাত্রীদের জন্যই আমরা শিক্ষকরা কলেজে আসি। আশা করি শোনা যাচ্ছে। যদি ঠিকমতো শোনা যায় কেউ একজন কমেন্ট করুন যে শোনা যাচ্ছে। হ্যাঁ, আর শুনতে না পেলেও কমেন্ট করুন। আমরা আজকে মূলত পেডিয়াট্রিক্সের নিউনেটাল পার্ট নিয়ে আলোচনা শুরু করব। প্রথম লেকচার, সবচেয়ে কমন সমস্যা পেডিয়াট্রিক্সের নিউনেটাল সেপসিস। আমরা যারা পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্টে কাজ করি, বিশেষ করে স্ক্যানুতে, যেখানে নবজাতক বাচ্চাগুলি থাকে, স্বাভাবিকভাবে এই বাচ্চাগুলি সমস্যা আমরা যেটা দেখি নিউনেটাল সেপসিস। আমরা যদি স্বাভাবিকভাবে আমরা আমাদের দেশের কথা চিন্তা করি, তো আমাদের দেশে নবজাতকের মৃত্যুর প্রধান তিনটা হচ্ছে নিউনেটাল সেপসিস। প্রায় 1/3 বাচ্চাই নিউনেটাল সেপসিসে আমাদের দেশে মৃত্যুবরণ করে। তো স্বাভাবিকভাবেই নিউনেটাল সেপসিস আমাদের সবার জন্য, মানে বিশেষজ্ঞ থেকে শুরু করে এমবিবিএস ডাক্তার সবার জন্য নিউনেটাল সেপসিস জানাটা খুব জরুরি। স্বাভাবিকভাবেই নিউনেটাল সেপসিস নিয়ে লেকচারটা খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষাতেও এ বিষয়ে সবসময় কিছু না কিছু জিজ্ঞাসা করা হয়। সুতরাং এই বিষয়টা সবারই ভালোভাবে জানা জরুরি বলে আমরা মনে করি। এখন কথা হচ্ছে যে আমরা নিউনেটাল সেপসিস যখন আমি চেষ্টা করব যথাসম্ভব সহজবোধ্য ভাষায় এটাকে বোঝানোর জন্য। আসলে নিউনেটাল সেপসিসের একটা নিউনেটাল সেপসিস বলতে গেলে যে ইট ইজ এ ক্লিনিক্যাল সিনড্রোম। ক্লিনিক্যাল সিনড্রোম মানে আসলে অনেকগুলি সাইন সিমটমের একসাথে যখন হয় তখন বলি আমরা ক্লিনিক্যাল সিনড্রোম। তাহলে ইট ইজ এ ক্লিনিক্যাল সিনড্রোম characterized by signs and symptoms of infection with or without bacteremia in a newborn অথবা in a baby within 28 days of birth। মানে আমরা বলতে চাচ্ছি যে যখন একটা নবজাতক তার শরীরে ইনফেকশনের সাইন এবং সিমটম নিয়ে প্রেজেন্ট করবে, তার ব্যাকটেরিমিয়া পাওয়া যাক বা না যাক, তাকে আমরা নিউনেটাল সেপসিস হিসাবে ডিফাইন করব। তো স্বাভাবিকভাবেই নিউনেটাল সেপসিস এটা যেহেতু কমন প্রবলেম, এটাকে আবার আসলে আমরা যদি বলি যে কতটা কমন, কাদের জন্য কমন, সকল নিউনেটেই এটা কমন। তবে স্বাভাবিকভাবেই প্রিটার্ম বাচ্চা, আইইউজিআর বাচ্চা, এদের ক্ষেত্রে একটু বেশি কমন। যেমন আমরা যদি চিন্তা করি যে এর পার্সেন্টেজটা বা এর হারটা কেমন, আমরা যদি ওইভাবে চিন্তা করি, সেক্ষেত্রে দেখা যায় যে 1 to 5 per 1000 লাইভ বার্থ এটা নিউনেটাল সেপসিসের একটা হার। তবে স্বাভাবিকভাবেই দেখা যায় যে প্রিটার্ম বাচ্চার ক্ষেত্রে এটা প্রায় 3 থেকে 5 গুণ পর্যন্ত বেশি কমন। এখন নিউনেটাল সেপসিস যখন আমরা বললাম, এটাকে আসলে আমরা দুইটা ডিস্টিংক্টভাবে ভাগ করি। একটা হচ্ছে আর্লি অনসেট নিউনেটাল সেপসিস, আর একটা হচ্ছে লেট অনসেট নিউনেটাল সেপসিস। কারণ এটা প্রয়োজন আছে এই জন্য যে দুইটার প্রেজেন্টেশন, সোর্স অফ ইনফেকশন, ইভেন ক্ষেত্র বিশেষে অর্গানিজম প্যাটার্ন ডিফারেন্ট। এই জন্য নিউনেটাল সেপসিসকে দুইটা ভাগে ভাগ করে সাধারণত আমরা আলোচনা করি। একটা হচ্ছে আর্লি অনসেট নিউনেটাল সেপসিস, আর একটা হচ্ছে লেট অনসেট নিউনেটাল সেপসিস। এখন আর্লি অনসেট নিউনেটাল সেপসিসের ব্যাপারে আসি। যে আর্লি অনসেট নিউনেটাল সেপসিসটা সাধারণত জন্মের 3 দিনের মধ্যে, মানে 72 ঘন্টার মধ্যে প্রেজেন্ট করবে। কখনো কখনো এট বার্থেও নিউনেটাল সেপসিস, আর্লি অনসেট নিউনেটাল সেপসিস প্রেজেন্ট করতে পারে। এবং কমনলি দেখা যায় যে আর্লি অনসেট নিউনেটাল সেপসিসের প্রেজেন্টেশনটা হয় রেসপিরেটরি, মানে শ্বাসকষ্ট বা নিউমোনিয়া নিয়ে প্রেজেন্ট করে। সোর্স অফ অর্গানিজম আমরা যদি বলি, সাধারণত ম্যাটারনাল অরিজিন। এখন
রিস্ক ফ্যাক্টরগুলি নিয়ে যদি আলোচনা করি আর্লি অনসেট নিউরোনাল সেপসিসের, বেশ কিছু রিস্ক ফ্যাক্টর আছে যে জিনিসগুলি হিস্ট্রিতে, যে জিনিসগুলি থাকলে আমরা চিন্তা করি যে বাচ্চাটার নিউরোনাল সেপসিস হওয়ার সম্ভাবনা, আর্লি অনসেট নিউরোনাল সেপসিস হওয়ার সম্ভাবনা বেশি, সেগুলিকে বলতেছি আমরা রিস্ক ফ্যাক্টর। এই রিস্ক ফ্যাক্টরগুলির মধ্যে আছে প্রিম্যাচুরিটি, পেরিনেটাল অ্যাসপেক্সিয়া, তারপরে হচ্ছে ম্যাটারনাল ফিভার উইদিন 2 weeks prior to birth with evidence of bacteremia in mother, pervaginal examination with clean hand 3 or more pervaginal examination or unclean hand একবার, প্রলং রাপচার অফ মেমব্রেন, মানে আমরা যেটা সাধারণ ভাষায় বাংলায় বলতে যাই, রোগীর লোকরা বলে পানি ভেঙে গেছে, কতক্ষণ আগে ভেঙে গেছে, যদি 18 ঘন্টার বেশি হয় রাপচার অফ মেমব্রেন, সেটা একটা রিস্ক ফ্যাক্টর। প্রলং লেবার, কখন আমরা প্রলং লেবার বলবো, যে লেবারের ফার্স্ট স্টেজ এবং সেকেন্ড স্টেজ এই দুইটা মিলে যদি 24 ঘন্টা পার হয়ে যায়, আমরা ওটা তখন সেটাকে প্রলং লেবার বলবো। তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটাকে বলতেছি আমরা মায়ের যদি কোরিয়ামনিওনাইটিস থাকে। আসলে কোরিয়ামনিওনাইটিস বোঝা যাবে না হিস্ট্রিতে, তখন হিস্ট্রিতে কি থাকবে, হিস্ট্রিতে থাকবে মায়ের ফাউল স্মেলিং লাইকোর, লোয়ার অ্যাবডোমিনাল পেইন অ্যান্ড ফিভার, এইটাই বলতেছি আমরা কোরিয়ামনিওনাইটিসের ফিচার। তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা রিস্ক ফ্যাক্টর হচ্ছে কোরিয়ামনিওনাইটিস, সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে স্বাভাবিকভাবে এবার আমরা আসি লেট অনসেট নিউরোনাল সেপসিসের বিষয়ে। লেট অনসেট নিউরোনাল সেপসিস কখন বলবো, যখন প্রেজেন্টেশনটা 72 ঘন্টার পরে হবে, তখন আমরা বলবো এটাকে লেট অনসেট নিউরোনাল সেপসিস। এই লেট অনসেট নিউরোনাল সেপসিস সাধারণত মেনিনজাইটিস বা রেসপিরেটরি প্রবলেম দুটা নিয়েই প্রেজেন্ট করতে পারে, কখনো কখনো অন্যান্য সিস্টেম নিয়েও প্রেজেন্ট করতে পারে, তবে কমনলি মেনিনজাইটিস এবং রেসপিরেটরি সিস্টেমের প্রবলেম নিয়ে প্রেজেন্ট করে লেট অনসেট নিউরোনাল সেপসিস। এখন লেট অনসেট নিউরোনাল সেপসিস এর সোর্স অফ অর্গানিজম যদি আমরা চিন্তা করি, এখানে সোর্স অফ অর্গানিজমটা আমরা বলি যে দুইটা সোর্স অফ অর্গানিজম হতে পারে। একটা হচ্ছে কমিউনিটি থেকে, যে কমিউনিটিতে বাচ্চাটা ছিল, কমিউনিটি থেকে অর্গানিজমটা আসতে পারে, তখন আমরা বলতেছি এটাকে কমিউনিটি অ্যাকোয়ার্ড। আর যদি বাচ্চাটা হাসপাতালেই থেকে থাকে, তাহলে হাসপাতাল থেকে তার ইনফেকশন হতে পারে, সেখানে বলতেছি আমরা নজোকোমিয়াল বা হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। এই দুইটা ক্ষেত্রেও আবার অর্গানিজমের ডিফারেন্স থাকতে পারে। এখন যদি আমরা এই লেট অনসেট নিউরোনাল সেপসিসের রিস্ক ফ্যাক্টর নিয়ে আলোচনা করি, আসলে কী কী জিনিস এর মধ্যে ইনভলভমেন্ট, আমরা যদি দেখি যে যদি আমরা হসপিটাল অ্যাকোয়ার্ডের কথা চিন্তা করি, তাহলে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন। আমরা একটা বাচ্চা যখন হসপিটালে থাকে, তাকে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট দেওয়া হয়, আইভি ক্যানোলা করা হয়, তাকে ক্যাথেটার করা হয়, তাকে এনজি টিউব পরানো হয়, তাকে সেন্ট্রাল লাইন দেওয়া হয়, ভেন্টিলেটর দেওয়া হয়, অনেক ধরনের অক্সিজেন লাইন, অনেকগুলি ইনস্ট্রুমেন্টেশন থাকে। ইনস্ট্রুমেন্টেশন হচ্ছে একটা বড় রিস্ক ফ্যাক্টর। 1 2 নম্বর হচ্ছে দেখা যায় যে এই বাচ্চাগুলি যখন থাকে, আমরা দীর্ঘদিন প্যারেন্টাল নিউট্রিশন দিই। প্যারেন্টাল নিউট্রিশন দেওয়ার কারণে স্বাভাবিকভাবেই তার ইমিউনিটি কমতে থাকে বিভিন্ন জিনিসের অভাবে, তখন স্বাভাবিকভাবেই তার ইনফেকশনের চান্সটা বেড়ে যায়। ইনডিসক্রিমিনেটিভ ইউজ অফ অ্যান্টিবায়োটিক, যখন আমরা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ব্যবহার করবো, তখন স্বাভাবিকভাবেই দেখা যায় যে বাচ্চার ইনফেকশনের চান্স বাড়তে থাকে। তারপর দেখা যায় যে ইউজ অফ স্টক সলিউশন, এখন আমরা সাধারণত করি না এই প্র্যাকটিসটা, কিন্তু আগে তো সবসময় দেখা যেত যে কোনো একটা কাজের জন্য একটা সলিউশন তৈরি করে রাখলো, সেখান থেকে কিছু কিছু করে অনেকগুলি বাচ্চাকে দেওয়া হলো। ইউজ অফ স্টক সলিউশন, এই ধরনের সমস্যাগুলি থেকে দেখা যায় যে বাচ্চার ইনফেকশনের চান্স সাধারণত বাড়ে। এখন কমিউনিটি অ্যাকোয়ার্ডের কথা যদি চিন্তা করি, কমিউনিটি অ্যাকোয়ার্ডের ক্ষেত্রে দেখা যায় যে আনক্লিন হ্যান্ডলিং, আনক্লিন কর্ড কেয়ার, হ্যাঁ, আমাদের যে আনক্লিন কমন প্র্যাকটিস যেগুলি আছে, হ্যাঁ, হ্যান্ডলিংটা যখন আমরা করতেছি, আমরা নিয়ম অনুযায়ী সাবান দিয়ে হাত ধুয়ে বা হাইড্রোজেল দিয়ে হাত পরিষ্কার করে বাচ্চাটা ধরার কথা, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা সেটা করতেছি না। আবার দেখা যাচ্ছে যে আমাদের দেশে এখনও কিছু কিছু জায়গায় প্র্যাকটিস আছে যে দেখা যায় নাভিতে এটা সেটা বিভিন্ন ধরনের জিনিস লাগানো হয়, সিঁদুর হলুদ থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিস, এটা একটা রিস্ক ফ্যাক্টর। আবার আর্টিফিশিয়াল ফিড,
এই এটা একটা রিস্ক ফ্যাক্টর। মায়ের বুকের দুধের বাইরে যে খাবারগুলি আমরা নবজাতককে খাওয়ানোর কথা না, সেইগুলি একটা রিস্ক ফ্যাক্টর। আর্টিফিশিয়াল ফিড, প্রিল্যাকটিয়াল ফিড, আমাদের দেশে এখনও কমন প্র্যাকটিস আছে যে তারা মায়ের বুকের দুধের বাইরে ল্যাকটোজেন ডিব্বার দুধ না খাওয়ালে অনেকেই স্বাভাবিকভাবে মনে করে যে আমার বাচ্চা হয়তো সঠিক পরিমাণে খাবার পাচ্ছে না। বা আমাদের দাদি নানিদের এখনও বিশ্বাস আছে যে বাচ্চা জন্মের পরে একটু চিনির পানি, একটু গরম পানি অথবা মধু এগুলি দেয়া, এই সবগুলি তাহলে আর্টিফিশিয়াল ফিড এবং প্রিল্যাকটিয়াল ফিড এগুলিও লেট অনসেট নিউরাল সেপসিসের একটা ইম্পর্টেন্ট কারণ হয়ে দাঁড়ায়। তাহলে এই যে রিস্ক ফ্যাক্টরগুলি বললাম আমরা, এখন আসি যে লেট অনসেট হোক আর আর্লি অনসেট হোক, নিউরাল সেপসিসের প্রেজেন্টেশনটা কেমন। আমরা যখন প্রেজেন্টেশন নিয়ে চিন্তা করবো, একটা জিনিস সবাইকেই মনে রাখা দরকার যে নিউনাটাল সেপসিস এটার একটা প্রেজেন্টেশনটা হচ্ছে ডাইভার্স। এটা অনেক ধরনের প্রেজেন্টেশন হতে পারে, সামটাইমস ভেরি সাটল প্রেজেন্টেশন, খুব ভালোভাবে লক্ষ্য না করলে হয়তো ইনিশিয়ালি বোঝাই যাবে না। তো এরকম বিভিন্ন রকম প্রেজেন্টেশন হতে পারে। তো এই জন্য এটা মাথায় রাখতে হবে এবং হাই ডিগ্রি অফ সাসপিশন, আমার সন্দেহ মনের মধ্যে থাকতে হবে যে এটা সেপসিস হয়তো হয়তো হইতে পারে। এই চিন্তা রাখলেই আমি আমার চোখে পড়বে যে ছোটো পরিবর্তনও তখন চোখে পড়বে। তো স্বাভাবিকভাবে আমরা যখন নিউনাটাল সেপসিসের প্রেজেন্টেশন নিয়ে চিন্তা করি, সবচেয়ে কমন প্রেজেন্টেশন দেখা যায় যে বাচ্চার টেম্পারেচার ডিফারেন্স, টেম্পারেচার চেঞ্জ, হাইপোথার্মিয়া বা হাইপারথার্মিয়া। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে বিশেষ করে নিউনেট যারা প্রিটার্ম তাদের ক্ষেত্রে হাইপারথার্মিয়ার চেয়ে হাইপোথার্মিয়াটাই বরং সেপসিসে বেশি হয়। আবার তাহলে টেম্পারেচার চেঞ্জটা বা অ্যাবনর্মালিটিটা এটা একটা কমন একটা প্রেজেন্টেশন, ভালোভাবে খেয়াল না করলে হয়তো বোঝাই যাবে না। আরেকটা কমন প্রেজেন্টেশন হচ্ছে টাকিকার্ডিয়া বা ব্রাডিকার্ডিয়া, ভালোভাবে খেয়াল না করলে এটাও মিস করার চান্স থাকে। আরেকটা প্রেজেন্টেশন হচ্ছে টাকিপনিয়া, রেসপিরেটরি রেটটা একটু বেশি বাচ্চার স্বাভাবিকের চেয়ে। তাহলে স্বাভাবিকভাবে আমরা যদি বলি জেনারেল প্রেজেন্টেশন যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা দেখব যে তার তার টেম্পারেচার অ্যাবনর্মালিটি, তার রেসপিরেশন প্যাটার্ন চেঞ্জ বা রেট চেঞ্জ, হার্ট রেট চেঞ্জ, এর সাথে দেখা যাবে যে বাচ্চার রিফ্লেক্স চেঞ্জ হয়ে গেছে, মাসল টোন রিফ্লেক্স, বাচ্চাটা হঠাৎ করে মনে হচ্ছে লেথার্জিক, রিফ্লেক্সগুলি কমে গেছে। আগে বাচ্চাটা যেভাবে খাইতো, রিফিউজাল টু সাক, বুকের দুধ খেতে চাচ্ছে না বা আনএবল টু সাক, খেতে পারতেছে না। এরপর আমরা যদি সিস্টেম ওয়াইজ চিন্তা করি, যে কমন প্রেজেন্টেশনগুলি বাদ দিয়ে আমরা সিস্টেম ওয়াইজ যদি চিন্তা করি, মাথার দিক থেকে মনে রাখার জন্য মাথার দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে সবচেয়ে সুবিধা। আমরা যদি প্রথমে মাথায় আসি, মাথায় চিন্তা করলে আমরা নিউরোলজিক্যাল প্রেজেন্টেশনগুলি চিন্তা করব। নিউরোলজিক্যাল প্রেজেন্টেশনের মধ্যে আসতে পারে বাচ্চা বিহেভিয়ার চেঞ্জ অফ বিহেভিয়ার, তার যে ইন্টারেস্ট ছিল চারদিকে, যে ইন্টারেস্ট নিয়ে তাকাতো সেটা চেঞ্জ হয়ে গেছে, বা হঠাৎ করে তার ভ্যাকেন্ট লুক হয়ে গেছে, তার হাই পিচ ক্রাই ডেভেলপ করছে, অস্বাভাবিক কান্না করতেছে বাচ্চা, বা বাচ্চা ফন্টানিটা বাল্জ হয়ে আছে, বা বাচ্চা কনভালশন নিয়ে প্রেজেন্ট করছে, ফ্র্যাঙ্ক কনভালশন নিয়ে প্রেজেন্ট করতেছে। তাহলে নিউরোলজিক্যাল প্রেজেন্টেশনের মধ্যে এখানেই দেখতেছি যে আমরা অনেক প্রেজেন্টেশন হতে পারে। কখনো সিজার নিয়ে প্রেজেন্ট করতে মানে কনভালশন নিয়ে প্রেজেন্ট করতে পারতেছে, কখনো শুধু বাল্জ ফ্রন্টাল নিয়ে প্রেজেন্ট করতেছে, কখনো হাই ক্রাই নিয়ে প্রেজেন্ট করতেছে, কখনো তার অ্যাটিটিউড বা বিহেভিয়ার চেঞ্জ নিয়ে প্রেজেন্ট করতেছে। এরপরে আমরা যদি আমরা চেস্টে আসি, চেস্টে রেসপিরেটরি সিস্টেমে দেখা যাবে যে তার টাকিপনিয়াও ডেভেলপ করতে পারে, আবার তার রেসপিরেটরি রেট কমেও যেতে পারে, দুটাই থাকতে পারে, দুটাই বিপজ্জনক। তাহলে সেটা খেয়াল করতে হবে। এর সাথে তার চেস্ট ইনড্রয়িং থাকতে পারে, চেস্ট রিট্রাকশন থাকতে পারে, সাবকোস্টাল রিসেশন থাকতে পারে, সুপ্রাস্টার্নাল রিসেশন থাকতে পারে, মানে ফিচার্স অফ রেসপিরেটরি ডিস্ট্রেস, ইভেন ফ্লেয়ারিং অফ এলানাজাই, তার শ্বাসকষ্টের একটা প্রেজেন্টেশন সেটা থাকতে পারে। এরপরে যদি আমরা চেস্টে আরেকটা সিস্টেম আছে সিভিএস, কার্ডিওভাস্কুলার সিস্টেমের যদি চিন্তা করি আমরা, সেখানে দেখা যাবে যে তার টাকিকার্ডিয়া থাকতে পারে, আবার ব্রাডিকার্ডিয়া থাকতে পারে। এর সাথে স্বাভাবিকভাবেই আমরা দেখতে পারি তার ব্লাড প্রেশার যদি দেখার সুযোগ থাকে, দেখা যাবে যে ব্লাড প্রেশার হয়তো তার ফল করছে। তার যদি আমরা ক্যাপিলারি রিফিল টাইম দেখি, দেখা যাবে ক্যাপিলারি রিফিল টাইমটা প্রলং, মানে ফিচার্স অফ
হাইপোপারফিউশন ডেভেলপ করে গেছে। শক, ফিচার্স অফ হাইপোটেনশন, ফিচার্স অফ হাইপোপারফিউশন, এগুলি সবই তখন দেখা যাবে। এরপর আমরা যদি অ্যাবডোমেনে আসি, অ্যাবডোমেনে যদি চিন্তা করি, আমরা জিআইটি সিস্টেমে চিন্তা করি, তাহলে দেখা যাবে যে ফিচার্স অফ ফিডিং ইনটলারেন্স, তার মধ্যে কী কী থাকতেছে, যে ভমিটিং, অ্যাবডোমিনাল ডিস্টেনশন, রিডিউসড বাউল সাউন্ড, অ্যাবসেন্ট বাউল সাউন্ড, চেঞ্জ অফ দ্য কালার অফ দ্য অ্যাবডোমিনাল ওয়াল, এই ধরনের প্রেজেন্টেশন পাওয়া যাবে, যেগুলি আসলে মূলত নেক্রোটাইজিং এন্টারোকোলাইটিসের ফিচার। এরপর আমরা রেনাল সিস্টেমে যদি চিন্তা করি, অলিগুরিয়া, অ্যানিউরিয়া পাওয়া যেতে পারে। কখনো কখনো একেআই প্রেজেন্টেশন, মানে অ্যাকুট কিডনি ইঞ্জুরি প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে। আমরা যদি স্কিনে চিন্তা করি, স্কিনে আমরা স্বাভাবিকভাবে যদি স্কিনে খুঁজি, স্কিন একটা বড় সিস্টেম, সেখানে দেখা যাবে মাল্টিপল পাস্টিউল থাকতে পারে, অ্যাবসেস ডেভেলপ করতে পারে, স্কিনে মটলিং থাকতে পারে, স্ক্লেরেমা, আমরা যদি চামড়াটা বাচ্চার স্কিনে হাত দেই, ধরলে মনে হবে যে পার্চমেন্ট লাইক একটা ফিলিং হবে, শক্ত হয়ে গেছে চামড়াটা, এটাকে বলে স্ক্লেরেমা। স্ক্লেরেমা থাকতে পারে, সাবকিউটেনিয়াস ব্লিডিং, পেটিকি পারপুরা নিয়ে প্রেজেন্ট করতে পারে স্কিনের প্রেজেন্টেশন। ইভেন আমরা যদি হেমাটোলজিক্যাল সিস্টেমে চিন্তা করি, হেমাটোলজিক্যাল সিস্টেমে চিন্তা করলে আমরা ডিআইসি বা ব্লিডিং ডিসঅর্ডারও তখন ডেভেলপ করতে পারি। তাহলে মাল্টিপল সিস্টেম ওয়াইজ প্রেজেন্টেশন, কিছু আছে সিস্টেমিক প্রেজেন্টেশন, আর কিছু স্বাভাবিকভাবেই নন স্পেসিফিক প্রেজেন্টেশন। ওভাবে চিন্তা করে আমাদেরকে লিখতে হবে, বা পরীক্ষায় যদি জিজ্ঞেস করে স্যাররা বলতে হবে যে স্যার কিছু নন স্পেসিফিক প্রেজেন্টেশন থাকে, কিছু স্পেসিফিক প্রেজেন্টেশন। নন স্পেসিফিক প্রেজেন্টেশনের মধ্যে আমার থাকতেছে হচ্ছে লেথার্জি, রিফিউজাল টু ফিড, টেম্পারেচার ইনস্টেবিলিটি, এগুলি যদি আমরা নন স্পেসিফিক বলি, তারপর আমরা স্পেসিফিক সিস্টেম ওয়াইজ আমরা যদি বলি বা লিখি, আমাদের জন্য সুবিধা হবে। আর যদি আমরা সিস্টেম ওয়াইজ না চিন্তা করি, তাহলে বলতে গেলে দেখা যাবে অনেকগুলি বাদ পড়ে গেছে, স্বাভাবিকভাবেই এটা হয় স্বাভাবিক। এখন আমরা দেখলাম পেশেন্টটা, দেখে তার কিছু ফিচার পেলাম, ফিচার পেয়ে মনে করলাম যে হ্যাঁ, দিস মে বি এ কেস অফ নিওনেটাল সেপসিস। এখন স্বাভাবিকভাবে আমাকে তো এটা প্রমাণ করতে হবে যে হ্যাঁ, পেশেন্টটা আসলে সেপসিসে ভুগতেছে। তাহলে সেপসিসে আমাকে প্রমাণ করতে হলে স্বাভাবিকভাবে আমাকে কিছু ইনভেস্টিগেশন করতে হবে। ইনভেস্টিগেশন করতে গেলে আমরা কি ইনভেস্টিগেশন করব? আসলে নিউনেটে আমরা স্বাভাবিকভাবেই বড়দের চেয়ে ইনভেস্টিগেশনের প্যাটার্নটা একটু ডিফারেন্ট থাকে। ইনিশিয়ালি আমরা যেটা করি সেটাকে বলি সেপসিস স্ক্রিনিং। সেপসিস স্ক্রিনিংয়ে আসলে কোনো একটা টেস্ট না, এটা 5টা, কোনো প্রতিষ্ঠানে 6টা টেস্টের সমন্বয়ে সেটাকে সেপসিস স্ক্রিনিং বলা হয়। এই 5টার মধ্যে আমরা কমপক্ষে 2টা যদি পজিটিভ হয়, তখন আমরা এটাকে সেপসিস স্ক্রিনিং পজিটিভ বলি। তো স্বাভাবিকভাবে কী কী জিনিসের মধ্যে থাকে? এর মধ্যে থাকতেছে হচ্ছে, একটা হচ্ছে টোটাল কাউন্ট, টোটাল লিউকোসাইট কাউন্ট। টোটাল কাউন্ট আমরা অ্যাডাল্টে যেমন চিন্তা করি যে 4 থেকে 11,000, নিউনেটে এটা সম্পূর্ণ ডিফারেন্ট। এটা যদি না জানা থাকে তাহলে স্বাভাবিকভাবেই চিকিৎসা করতে যেয়ে ভুল হবে। নিউনেটে স্বাভাবিক ডাব্লিউবিসি কাউন্ট হচ্ছে 5 থেকে 25,000, ক্ষেত্র বিশেষে তার চেয়েও একটু বেশি হতে পারে। এই জন্য আমরা ডাব্লিউবিসি কাউন্ট বেশির চেয়ে আমরা লক্ষ্য করি ডাব্লিউবিসি কাউন্ট কম কিনা, এবং এখানে আমাদের যেটা থাকে যে ডাব্লিউবিসি কাউন্ট যদি 5,000-এর নিচে হয়, দ্যাট ইজ সাজেস্টিভ অফ সেপসিস। তাহলে আমরা টোটাল ডাব্লিউবিসি কাউন্ট যদি 5,000-এর নিচে হয়, সেটাকে আমরা সাজেস্টিভ ধরব। এরপরে আসতেছি অ্যাবসোলুট নিউট্রোফিল কাউন্ট, মানে শুধুমাত্র নিউট্রোফিলের কাউন্টটা তখন আমরা দেখব। স্বাভাবিক অবস্থায় নিউট্রোফিলের কাউন্ট 1500-র উপরে থাকে পার কিউবিক মিলিমিটার, কিন্তু যখন আমরা নিউনেটে যদি দেখি আমরা 1500-র নিচে পার কিউবিক মিলিমিটার, তখন আমরা এটাকে সাজেস্টিভ ধরব। আরেকটা জিনিস, যখন সেপসিস ডেভেলপ করে স্বাভাবিকভাবেই তখন ম্যাচিওর সেলগুলি যুদ্ধে যে মারা যায়, স্বাভাবিক তখন দেখা যায় যে ইমম্যাচিওর সেলগুলি ব্লাডে আসতে থাকে, ইমম্যাচিওর সেলের পরিমাণ বাড়তে থাকে। এইটা দেখার জন্য আমরা বলি আইটি রেশিও, ইমম্যাচিওর ভার্সাস টোটাল নিউট্রোফিল রেশিও। এই আইটি রেশিওটা যখন আমরা দেখব, আইটি রেশিও যদি মোর দেন 0.2 হয়, আমরা এটাকে বলবো সাজেস্টিভ। এরপরে যে দুইটা ইনভেস্টিগেশন, এটা আমরা কমনলি চিন্তা করি, যে একটা হচ্ছে মাইক্রো ইএসআর আর একটা হচ্ছে সিআরপি। এখানে প্রশ্ন আসতে পারে যে স্যার কেন মাইক্রো ইএসআর, হোয়াই নট নর্মাল ইএসআর? আসলে নর্মাল ইএসআর করতে গেলে ব্লাড প্রচুর বেশি প্রয়োজন হয়।
আমরা এই জন্য নিউনেটের ক্ষেত্রে যেহেতু ওদের ব্লাডের পরিমাণ কম, আমরা মাইক্রো ইএসআর করি। মাইক্রো ইএসআর যদি মোর দেন 15 মিলিমিটার ইন ফার্স্ট আওয়ার হয়, দ্যাট ইজ সাজেস্টিভ। এরপর আসতেছে সিআরপি। সিআরপি এটা হচ্ছে একটা যদিও খুব কমন পরীক্ষা, কিন্তু আমরা সব জায়গায় এটা আসলে কোয়ান্টিটেটিভ পাই না। বেশিরভাগ জায়গায়, যেমন আমরা ফরিদপুরের কথা যদি বলি, ফরিদপুরে প্রায় বেশিরভাগ জায়গাতেই কোয়ালিটেটিভ টেস্ট হয়, পজিটিভ নেগেটিভ। আসলে এটার তেমন কোনো ভ্যালু নাই, এটা কাট অফ মার্ক লাগে। যদি কোয়ান্টিটেটিভ টেস্ট করা হয় তো দেখা যায় যে সব জায়গায় যেটা কমনলি ব্যবহার করে সেটা যদি মোর দেন 6 হয়, এটাকে আমরা সাজেস্টিভ ধরি। তবে ল্যাবরেটরি রেফারেন্সটা দেখতে হবে, কোনো কোনো ল্যাবরেটরি যে রিয়েজেন্ট ব্যবহার করে সেটাতে দেখা যায় যে 1-এর বেশি, এটাই সাজেস্টিভ। তো এক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে ল্যাবরেটরি আমাদেরকে কোনটা ঠিক করে দিছে, সেটা যদি মোর দেন 6 অর মোর দেন 1। তো সাধারণত বই কমনলি যেটা ব্যবহার করা হয় মোর দেন 6কে সাজেস্টিভ করে। এই 5টাকে একসঙ্গে আমরা বলতেছি সেপসিস স্ক্রিনিং। এখন এই সেপসিস স্ক্রিনিংটা কেন করি? এটা আর্লি ডিটেকশন করার জন্য। কারণ আমরা যদি ব্লাড কালচার করি সেটার জন্য সময় লাগে। তো আর্লি ডিটেকশনের জন্য এর বাইরে আরও কিছু কিছু টেস্ট ব্যবহার করা হয়। কোনো জায়গায় প্রোক্যালসিটোনিন ব্যবহার করা হয়। উন্নত বিশ্বে এখন ইন্টারলিউকিন 6, ইন্টারলিউকিন 8, টিএনএফ এগুলিকে ব্যবহার করা হয়। তো সেগুলি আমাদের বলার দরকার নেই, আমরা এই 5টা পরীক্ষার সময় বলতে পারলে বা লিখতে পারলে আমরা খুশি। এরপর আসতেছে ব্লাড কালচার। ব্লাড কালচার ইজ গোল্ড স্ট্যান্ডার্ড। ব্লাড কালচার পজিটিভ মানে ডেফিনেটলি তার ইনফেকশন আছে, তাহলে সেক্ষেত্রে আমরা ব্লাড কালচারটা অবশ্যই গোল্ড স্ট্যান্ডার্ড। আমরা যদি জিজ্ঞেস করি পরীক্ষায় যে হোয়াট ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড অফ ইনভেস্টিগেশন ফর নিউনেটাল সেপসিস, অবশ্যই সেটা ব্লাড কালচার। তাহলে আমরা ব্লাড কালচারও একই সাথে করতে দিব। কিন্তু যেহেতু ব্লাড কালচারের রিপোর্টটা আসতে প্রায় 72 ঘন্টা সময় লেগে যায়, বা কোনো ক্ষেত্রে বেশি তার চেয়েও বেশি লাগে, তো এই জন্য আমরা মূলত সেপসিস স্ক্রিনিংটাকেই বেশি ব্যবহার করি আমাদের লোকাল পারপাসে। তবে স্ট্যান্ডার্ড হচ্ছে অবশ্যই ব্লাড কালচার। এর বাইরে আমরা আরও কিছু ইনভেস্টিগেশন করি সেপসিস ডায়াগনোসিস করার জন্য। যদি আমরা মেনিনজাইটিস সাসপেক্ট করি, বা পেশেন্ট সিজার নিয়ে আসে, বা স্ট্রং ক্লিনিক্যাল সাসপিশন থাকে, সেক্ষেত্রে আমরা লাম্বার পাংচার করে সিএসএফ এক্সামিনেশন করি। যদি রেসপিরেটরি প্রেজেন্টেশন নিয়ে আসে, সেক্ষেত্রে আমরা চেস্ট এক্সরে করি। কখনো কখনো আমরা যদি নিউরোলজিক্যাল প্রেজেন্টেশন থাকে, সিটি স্ক্যান অফ দ্য ব্রেইন করি। কখনো কখনো ইউরিন কালচার করি আমরা, বিশেষ করে লেট অনসেট নিউনেটাল সেপসিসের ক্ষেত্রে আমরা ইউরিনও কালচার করে দেখি। কখনো কখনো এক্স রে অ্যাবডোমেন করি যদি আমরা নেফ্রোটাইজিং এন্টারোকলাইটিস চিন্তা করি। কখনো কখনো আলট্রাসোনোগ্রাম অফ দ্য অ্যাবডোমেন করি নেফ্রোটাইজিং এন্টারোকলাইটিসের ক্ষেত্রে। তো স্বাভাবিকভাবেই ইভেন আমরা অনেক ক্ষেত্রে ইউটিআই পেলে আমরা আলট্রাসোনোগ্রাম করে দেখি যে তার ইউরিনারি সিস্টেম কোনো অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটি আছে কি না। তো এই ধরনের পরীক্ষাগুলি করা হয় এক এক জায়গায় যেখানে যেটা প্রয়োজন। এর বাইরে কিছু সাপোর্টিভ ইনভেস্টিগেশন করা হয় যেটা ট্রিটমেন্ট পারপাজে কাজে লাগে। যেমন হচ্ছে যে আমরা বাচ্চার আরবিএসটা দেখি, ও যে কথাটা বলা, যদিও এটা ক্লিনিক্যালি আসলে যদি বলা হয়, মানে আমরা ক্লিনিক্যালি গ্লুকোজ দেখি না, কিন্তু আসলে নিউনেটে গ্লুকোজ দেখাটা খুব কমন প্র্যাকটিস। এটা ক্লিনিক্যাল প্র্যাকটিস। এখানে স্বাভাবিকভাবেই নিউনেটে সেপসিস ডেভেলপ করলে হাইপোগ্লাইসিমিয়া বা হাইপারগ্লাইসিমিয়া ডেভেলপ করতে পারে, তবে হাইপারগ্লাইসিমিয়া ইজ কমন। তো এক্ষেত্রে আমরা সাপোর্টিভ ইনভেস্টিগেশন হিসেবে আরবিএস করি, ইলেকট্রোলাইট করি, রেনাল সিস্টেমের অবস্থা দেখার জন্য আমরা ক্রিয়েটিনিন করি, এবং কখনো কখনো আমরা এবিজি করি। বিশেষ করে এবিজিতে আমরা যদি সেপসিস থাকে মেটাবলিক অ্যাসিডোসিস পাবো। তো এই ইনভেস্টিগেশনগুলি করা হলো। তো আমরা যেটা বলতেছি যে আমরা সেপসিস স্ক্রিনিংয়ে কমপক্ষে 2টা যদি পজিটিভ হয় আমরা বলতেছি স্ক্রিনিং পজিটিভ। আর যদি কালচার পজিটিভ থাকে দ্যাট ইজ কালচার পজিটিভ সেপসিস। এবং সাধারণত সকল নিউনেটাল সেপসিসের মধ্যে কালচার পজিটিভ হয় অ্যারাউন্ড 20%। এর বেশি সাধারণত কালচার পজিটিভ হয় না। তাহলে বলতে হবে যে কালচার নেগেটিভ হইলেই যে সেটা সেপসিস না, এটা বলা যাবে না। এটা মাথায় মনে রাখতে হবে সবাইকে। এরপরে আমরা যখনই আমার ইনভেস্টিগেশন কমপ্লিট, এখন স্বাভাবিকভাবেই আমাকে ট্রিটমেন্টে যেতে হবে। যে কোনো ট্রিটমেন্ট, বিশেষ করে নিউনেটের ক্ষেত্রে আমরা, বা যে কোনো ট্রিটমেন্ট যদি স্যাররা জিজ্ঞেস করে বা ম্যানেজমেন্ট জিজ্ঞেস করে, আমরা আসলে কয়েকটা ভাগে বলবো। 1 নম্বর হচ্ছে যে প্রিভেনশন, 2 নম্বর হচ্ছে সাপোর্টিভ ট্রিটমেন্ট, 3 নম্বর হচ্ছে স্পেসিফিক ট্রিটমেন্ট, 4 নম্বর হচ্ছে ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন, 5 নম্বর হচ্ছে ফলো আপ। তো স্বাভাবিকভাবেই
আমরা যদি প্রিভেনশনের কথা বলি, প্রথমে নিওনেটাল সেপসিসে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। এই জন্য প্রিভেনশনের জন্য আমাদের যেটা করতে হবে, উন্নত বিশ্বে অনেক প্র্যাকটিস আছে, যেমন উন্নত বিশ্বে কমন অর্গানিজম, এখানে একটা কথা আলোচনা করা হয় কমন অর্গানিজমের বিষয়ে, যদিও মানে এমবিবিএস লেভেলে এটা নিয়ে আলোচনা করাটা কতটুকু যুক্তিসঙ্গত আমি জানি না, তবে বোঝার জন্য আমি বলি যে আমাদের বই আর্লি অনসেট এবং লেট অর্গানিজমের ডিফারেন্স বলা আছে, যে আর্লি সবচেয়ে কমন অর্গানিজম হচ্ছে গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস। আমাদের বই লেখকরা লিখেছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমরা বাংলাদেশে বা ইনভেস্টিগেশন করি ব্লাড কখনোই গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস পাই না। এটার কারণ কি আমি জানি না। এটা হতে পারে এরকম যে আমাদের কালচার সিস্টেম এতটা ডেভেলপ না যে গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস ধরতে, অথবা এমন হতে পারে যে আমাদের দেশে ফিমেলের জেনিটালিয়ায় গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাসে কলোনাইজেশন না, কলোনাইজেশন। তো স্বাভাবিকভাবেই আর্লি অনসেট নিউরোটাল সেপসিসে যদিও আমাদের বইগুলিতে লেখা আছে গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস পাই না, আমাদের দেশে আসলে কমনলি চিন্তা করলে গ্রুপ আর্লি অনসেট এবং লেট অনসেটে অর্গানিজমের ডিফারেন্স খুব বেশি নাই। তো কমন অর্গানিজমগুলি কি? কমন অর্গানিজমগুলি হচ্ছে গ্রাম নেগেটিভ রডস, যেমন হচ্ছে অ্যাসিনাটোব্যাক্টর, ইকোলাই, ক্ল্যাপশিয়ালা, প্রোটিয়াস, সিডোমোনাস। এর বাইরে কখনো কখনো স্টাফাইলোকক্কাস অরিয়াস। তো এগুলি হচ্ছে কমন অর্গানিজম ফর নিউনেটাল সেপসিস। তো আমরা যখন প্রিভেনশনের কথা চিন্তা করব, উন্নত বিশ্বে কী করে ওরা 35 থেকে 37 সপ্তাহের মধ্যেই সকল মায়ের জেনিটাল সোয়াব নেয়, নিয়ে সেখানে চেক করে এবং ইউরিন কালচার করে দেখে যে জিবিএস আছে কিনা। যদি জিবিএস থাকে বা না থাকে, সবাইকেই তারা পেনিসিলিন প্রোফাইলেক্সিস দেয়। ক্ষেত্র বিশেষে পেনিসিলিন অনেকে সমস্যা থাকে পেনিসিলিন, তখন এমপিসিলিন প্রোফাইলেক্সিস দেয়। এর বাইরে যেটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে আর্লি অনসেট নিউরোটাল সেপসিস প্রিভেন্ট করার জন্য একটা ক্লিন ক্লিন ডেলিভারি, ক্লিন ডেলিভারি সারফেস, ক্লিন হ্যান্ড, ক্লিন কর্ড কেয়ার খুব ইম্পর্টেন্ট। এর সাথে এস্টাবলিশমেন্ট অফ ব্রেস্ট ফিডিং, হ্যাঁ, অ্যাভয়েডেন্স অফ প্রিলেকটিয়াল ফিড, অ্যাভয়েডেন্স অফ আর্টিফিশিয়াল ফিডিং, এগুলি সবগুলি খুব ইম্পর্টেন্ট। তো স্বাভাবিকভাবেই আমরা প্রিভেনশনের চেষ্টা করব আগে। এরপর আসতেছে হচ্ছে সাপোর্টিভ ম্যানেজমেন্ট। আসলে সাপোর্টিভ ম্যানেজমেন্টটা নিউনেটের ক্ষেত্রে সবচেয়ে বেশি জরুরি। এটা অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা যতটা না বলি, কিন্তু নিউনেটের ক্ষেত্রে আমরা সবসময় বলি আগে সাপোর্টিভ ম্যানেজমেন্ট, স্পেসিফিক ম্যানেজমেন্ট দিয়ে কোনো লাভ নাই, কারণ সাপোর্টিভ ম্যানেজমেন্টের অভাবে বাচ্চা আগে মরে যাবে। তো এখন যখনই সাপোর্টিভ ম্যানেজমেন্ট আসবে নিউনেটে, তখন একটা কমন সূত্র আছে। আমরা বলি, আমরা যখন করি, আমরা বলি অ্যাডাল্টের ক্ষেত্রে বেসিক ম্যানেজমেন্ট ABC, এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন। আমরা ABC, টেম্পারেচার, এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন। এই TABCটা নিউনেটের সকল সাপোর্টিভ ম্যানেজমেন্টের মধ্যেই লিখে দেওয়া যাবে। টিতে কি? 1 নাম্বার হচ্ছে মেনটেনেন্স অফ নর্মাল টেম্পারেচার। টেম্পারেচার যদি মেনটেন না করতে পারি, হাইপোথার্মিয়া বোথ ইজ ডেট্রিমেন্টাল ফর দ্য নিউনেট। তো আমরা 1 নাম্বার সাপোর্টিভ ম্যানেজমেন্ট হচ্ছে মেনটেনেন্স অফ টেম্পারেচার। 2 নাম্বার হচ্ছে মেনটেনেন্স অফ এয়ারওয়ে। মেনটেনেন্স অফ এয়ারওয়ের জন্য আমরা কী করব? বাচ্চাটাকে প্রপার পজিশনিং করব যাতে এয়ারওয়ে প্যাটেন্ট থাকে। যদি সেখানে কোনো সিক্রেশন থাকে, আমরা সাকশন দিয়ে সিক্রেশনটাকে ক্লিয়ার করে দিব যাতে তার শ্বাসযন্ত্রে কোথাও বাধাগ্রস্ত না হয়। এরপরে হচ্ছে আমরা ব্রেদিংয়ের জন্য আমরা সাপ্লিমেন্টারি, যদি অক্সিজেন প্রয়োজন হয়, সাপ্লিমেন্টারি অক্সিজেন দিব। সাপ্লিমেন্টারি অক্সিজেন আমরা সেটা বিভিন্ন ফর্মে দিতে পারি। নেজাল ক্যানুলা দিয়ে আমরা, বাচ্চার প্রয়োজন না মিটে সেক্ষেত্রে আমি হেড বক্স যোগ করতে পারি। হেড সিপেপ, কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার, সিপিএপ দিতে পারি। সিপিএপ যদি ফেল করে সেক্ষেত্রে আমি অবশ্যই ভেন্টিলেটর, মেকানিক্যাল ভেন্টিলেশন দিতে পারি। তাহলে TAB। এরপরে আসতেছে সি মানে মেনটেনেন্স অফ সার্কুলেশন অ্যান্ড নিউট্রিশন। আমরা এই সার্কুলেশন এবং নিউট্রিশন মেনটেন করার জন্য আমরা আইভি ফ্লুইড দিব। যদি তার হাইপোভলিমিয়া থাকে, আমরা নর্মাল স্যালাইন দিয়ে কারেকশন করব। নিউট্রিশনের জন্য গ্লুকোজ এবং প্রয়োজন অনুযায়ী 10% গ্লুকোজ ইন কোয়ার্টার স্ট্রেংথ নর্মাল স্যালাইন সেটা দিব। যদি আমার নর্মাল স্যালাইন দিয়ে ভলিউম রিপ্লেসমেন্ট না হয়,
তারপরেও যদি বাচ্চা শকের ফিচার থাকে সেক্ষেত্রে আমরা আইনোট্রপস দিব, আইনোট্রপ, ডোপামিন, ডোবুটামিন, যেখানে যেটা প্রয়োজন সেটা দিব। এরপর আমার স্পেসিফিক ম্যানেজমেন্ট যখন আমরা চিন্তা করব, সেপসিসের স্পেসিফিক ম্যানেজমেন্ট হচ্ছে অ্যান্টিবায়োটিক ইজ দ্য স্পেসিফিক ম্যানেজমেন্ট ফর নিউনেটাল সেপসিস। এখন অ্যান্টিবায়োটিকের ব্যাপারে নিউনেটে আমরা কিছু পদ্ধতি অনুসরণ করি। এক নম্বর হচ্ছে যে কখন আমি অ্যান্টিবায়োটিক দিব, এটা হচ্ছে যে ইন্ডিকেশন অফ অ্যান্টিবায়োটিক ইন নিউনেট ইন সেপসিস। একটা হচ্ছে যে আমার যখন মায়ের ফাউল স্মেলিং লাইকর থাকবে, আমরা চোখ বন্ধ করে অ্যান্টিবায়োটিক শুরু করব, এক, ফাউল স্মেলিং লাইকর। 2 নম্বর হচ্ছে যে যখন আমার অ্যান্টিনেটাল রিসপেক্টর, আর্লি অনসেট নিউনেটাল সেপসিসের রিসপেক্টর 2টা বা তার বেশি থাকবে, 2 or more রিসপেক্টর ফর আর্লি অনসেট নিউনেটাল সেপসিস যদি পজিটিভ থাকে সেক্ষেত্রে আমরা দেব। আরেকটা হচ্ছে স্ট্রং ক্লিনিক্যাল সাসপিশন যদি থাকে সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক শুরু করব। এখন অ্যান্টিবায়োটিক যখন শুরু করব আমরা কি অ্যান্টিবায়োটিক দিব, আমরা নিউনেটে এটাও একটা প্রোটোকল মেনটেন করি যে আমরা বলি ফার্স্ট লাইন অ্যান্টিবায়োটিক, সেকেন্ড লাইন অ্যান্টিবায়োটিক, থার্ড লাইন অ্যান্টিবায়োটিক। ফার্স্ট লাইন অ্যান্টিবায়োটিক আমাদের দেশে এখন পর্যন্ত, যেহেতু আমরা মূলত আমরা সবাই নিউনেটোলজি প্রোটোকলটাই আমরা এখনও ফলো করি, এবং বঙ্গবন্ধু আবার দেখা যায় যে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের প্রোটোকলের সাথে কোঅর্ডিনেট করে। তো স্বাভাবিকভাবেই আমরা সেই প্রোটোকলটাই ব্যবহার করা হয় যে আমরা ফার্স্ট লাইন হিসেবে এমপিসিলিন প্লাস জেন্টামাইসিন ব্যবহার করি। এটা একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক কাভারেজ দেয়। এমপিসিলিন এবং জেন্টামাইসিন বোথ গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ দুইটাই কাভার করে, এই জন্য আমরা এমপিসিলিন এবং জেন্টামাইসিন দিয়ে শুরু করি। এমপিসিলিন এবং জেন্টামাইসিন দেওয়ার পরে যখন পেশেন্টের ইমপ্রুভমেন্ট পাওয়া যাবে না 24 ঘন্টা থেকে বা 48 ঘন্টার মধ্যে, বা পেশেন্ট ডিটোরিয়েট করতে থাকবে, তখন স্বাভাবিকভাবে আমরা এটাকে চেঞ্জ করে সেকেন্ড লাইন অ্যান্টিবায়োটিকে যাব। সেকেন্ড লাইন অ্যান্টিবায়োটিক সাধারণত আমরা বলি সেফটাজিডিম প্লাস অ্যামিকাসিন এক্স। তবে এখানে যদি আমরা নিউরোলজিক্যাল মানে মেনিনজাইটিস সন্দেহ করি সেক্ষেত্রে আমরা সেফটাজিডিমের বদলে সেফোটাক্সাম যোগ করব। আবারও বলি, সেফটাজিডিম প্লাস অ্যামিকাসিন সেকেন্ড লাইন হিসেবে যোগ করি। তবে যদি আমরা মেনিনজাইটিস চিন্তা করি সেক্ষেত্রে আমরা সেফটাজিডিম না দিয়ে অবশ্যই সেফোটাক্সাম যোগ করব। আরেকটা বিষয় যে আমরা এমপিসিলিন এবং জেন্টামাইসিন যখন দিব, যখন মেনিনজাইটিস হবে তখন আমরা এমপিসিলিনটা সাধারণত ডোজটা ডাবল হয়ে যায়, এটা খেয়াল রাখতে হবে। এরপর আসে থার্ড লাইন বলতে অন্যান্য রিজার্ভ ড্রাগ যেগুলি আছে সেগুলি আমরা ব্যবহার করতে পারি, যেমন হচ্ছে ভ্যানকোমাইসিন, মেরোপেনেম, ইমিপেনেম, নেটিলমাইসিন, কোলেস্টিন, এ ধরনের আরও অনেক ড্রাগ আছে অ্যান্টিবায়োটিক, লিনেজোলাইড, সেইগুলিকে আমরা রিজার্ভ ড্রাগ বা থার্ড লাইন ড্রাগ হিসাবে ব্যবহার করব। তবে একটা কথা মনে রাখতে হবে যে এটা সব জায়গার জন্য স্বতঃসিদ্ধ না। আসলে অ্যান্টিবায়োটিক এর প্যাটার্ন বা অর্গানিজম প্যাটার্ন বা অ্যান্টিবায়োগ্রাম অর্গানিজম প্যাটার্ন দেশে দেশে আলাদা, ইনস্টিটিউটে আলাদা। এই জন্য প্রত্যেকটা ইনস্টিটিউট তাদের পেশেন্টদের ব্লাড কালচার করে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট প্যাটার্ন দেখে তাদের নিজস্ব একটা গাইডলাইন প্রস্তুত করা উচিত। এটা এক এক বিদেশে সব জায়গায় করে, আমাদের দেশে এখনও খুব একটা এই কালচারটা গড়ে ওঠেনি। তবে এটা খুবই জরুরি, কারণ আমাদের দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের পরিমাণটা খুব বেশি এবং কমন অ্যান্টিবায়োটিক বেশিরভাগই আমাদের দেশে তেমন কোনো কাজ করে না। এই জন্য প্রত্যেকটা ইনস্টিটিউটের উচিত তার ইনস্টিটিউটের অন্তত 6 মাসের পেশেন্টের ব্লাড কালচার রিপোর্ট একসাথে নিয়ে তাদের ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন এবং থার্ড লাইন নির্বাচন করা। এই তো গেল আমরা বললাম যে স্পেসিফিক ম্যানেজমেন্ট। এরপরে আসবে স্পেসিফিক ম্যানেজমেন্টের পরে আসতেছে হচ্ছে ম্যানেজমেন্ট অফ কমপ্লিকেশন। আসলে এখানে অনেক ধরনের কমপ্লিকেশন ডেভেলপ করে, যেমন মেনিনজাইটিসের ক্ষেত্রে অ্যাবসেস ডেভেলপ করতে পারে, সেক্ষেত্রে আমাদের প্যাটার্নটা চেঞ্জ হবে। যদি মেনিনজাইটিসের ক্ষেত্রে সিজার ডেভেলপ করে, সিজারের জন্য আমরা অ্যান্টিসিজার ড্রাগ বিশেষ করে ফেনোবারবিটন এবং ফসফেনেটোইন যোগ করতে হবে। আমার যদি পেশেন্টের ব্লিডিং ডিসঅর্ডার ডেভেলপ করে সেক্ষেত্রে, বা ডিআইসি ডেভেলপ করে সেক্ষেত্রে আমরা ভিটামিন কে, এফএফপি যেখানে যেটা প্রয়োজন সেটা দিব। আমার যদি নেক্রোটাইজিং এন্টারকোলাইটিস ডেভেলপ করে আমি সেক্ষেত্রে ট্রিটমেন্ট দেওয়ার সময় মেট্রোনাইড্রোজেন যোগ করব, পেশেন্টকে একটা দীর্ঘ সময় এনপিও রাখবো।
এখানে যখন যেটা, যদি আমার পেশেন্ট শকে চলে যায়, আমার শক ম্যানেজমেন্ট করার জন্য নর্মাল স্যালাইন, ডোপামিন, ডোবোটামিন, যেখানে যেটা প্রয়োজন সেটা দিব। এরপর আসছে সেটা ম্যানেজমেন্ট অফ কমপ্লিকেশন। ম্যানেজমেন্ট অফ কমপ্লিকেশন পর একটা নিউরোটাল সেপসিসের ক্ষেত্রে একটা ট্রিটমেন্ট আসে অ্যাডজুভেন্ট থেরাপি। অ্যাডজুভেন্ট থেরাপি কি, যে আমার অ্যান্টিবায়োটিকের সাথে এই অ্যাডজুভেন্ট থেরাপিটা আরেকটু বেশি হেল্প করবে আমার এই অর্গানিজমগুলিকে ফাইট করার জন্য। তো অ্যাডজুভেন্ট থেরাপি হিসেবে আমরা বিভিন্ন জিনিস ব্যবহার করি। কখনো কখনো ফ্রেশ ব্লাড ট্রান্সফিউশন দিই। ফ্রেশ ব্লাড ট্রান্সফিউশন দিলে তার পেশেন্টের যদি অ্যানিমিয়া থাকে সেটা কারেকশন হয়। কিছু ইমিউনোলজিক্যালি অ্যাক্টিভ প্রোটিন সে পায়, কিছু অ্যান্টিবডি পায়, তো স্বাভাবিকভাবে কিছুটা উপকার হয়। তারপর হচ্ছে এফএফপি ট্রান্সফিউশন। তারপরে হচ্ছে কখনো কখনো আমরা আইভিআইজি, ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবুলিন দিই। এর বাইরে জিসিএসএফ, জিএনসিএসএফ মানে হচ্ছে গ্রানুলোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর, জিসিএসএফ, বা জিএমসিএসএফ, গ্রানুলোসাইট মনোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর আমরা দিই, দিয়ে তার ডাব্লিউবিসি কাউন্টটা বাড়ানোর জন্য, যাতে যুদ্ধ করতে সুবিধা হয়, ডাব্লিউবিসির সংখ্যা বাড়ে। এগুলিকে বলতেছি আমরা অ্যাডজুভেন্ট থেরাপি। কখনো কখনো আমরা ইভেন এক্সচেঞ্জ ট্রান্সফিউশনও করি। এক্সচেঞ্জ ট্রান্সফিউশন করে তার ব্লাডটা বের করে নিয়ে এসে ফ্রেশ ব্লাড ঢুকায় দিই, যাতে তার অর্গানিজম এবং টক্সিনটা বের করে নিয়ে আসলাম, আর আমি যে ফ্রেশ ব্লাড দিলাম সেটা থেকে সে ডাব্লিউবিসি, তারপরে হচ্ছে কমপ্লিমেন্ট, ইমিউনোলজিক্যালি অ্যাক্টিভ যে প্রোটিন, হ্যাঁ, এবং অ্যান্টিবডি, এগুলি সে পেল, যেটা সে তার এক্সট্রা বেনিফিট দেবে। তো এগুলিকে বলতেছি আমরা অ্যাডজুভেন্ট থেরাপি। এবার অ্যাডজুভেন্ট থেরাপির এরপর পরে আসবে স্বাভাবিকভাবে ফলো আপ। ফলো আপ যখন আমরা বিভাগে ভাগ, আরেকটা হচ্ছে ল্যাবরেটরি। ক্লিনিকের ফলো আপে আমি পেশেন্টের অ্যাটিটিউড, বাচ্চার মাসল টোন, বাচ্চার রিফ্লেক্স, বাচ্চার টেম্পারেচার, রেসপিরেটরি রেট, তারপর হচ্ছে বাওয়েল মুভমেন্ট, ইউরিন আউটপুট, ব্লাড প্রেশার, পালস ভলিউম এবং পালস, এই জিনিসগুলি মূলত দেখব। আর আমি ইনভেস্টিগেশনের মধ্যে আমি যেটা করব, আমি সিবিসি করব, আমি ইলেকট্রোলাইট করব, ক্রিয়েটিনিন করব, এই জিনিসগুলি, এবং এবিজি সাধারণত এগুলি কমনলি করা হয়ে থাকে। তো এই মোটামুটি আমাদের নিওনেটাল সেপসিস। আসলে দুর্ভাগ্য আমাদের বর্তমান সময়ের, আসলে আমরা সবাই একটা বিপজ্জনক সময়ের মধ্যে দিয়ে পার করতেছি। স্বাভাবিকভাবেই এই সময় সামনে এই মেতে পরীক্ষা ছিল, সামনে জানুয়ারিতে একটা ব্যাচ পরীক্ষা দিবে। তো তারা মূলত এই সময়টা যে ক্লাস থেকে ডিপ্রাইভ হচ্ছে, এটা তাদের জন্য একটা বিরাট ডিপ্রাইভেশন আমরা মনে করি। কারণ হাতে সময় তাদের হাতে অবশ্যই খুব কম, তাদের প্রস্তুতি নেওয়াটা জরুরি। যদিও বাসায় বসে আছে, কিন্তু তাদের সামনে যখন আজ হোক না হোক কলেজ তো খুলবে, সেটা 1 জুন হোক বা 1 সেপ্টেম্বর হোক, কলেজ তো খুলবে। কলেজ খুললেই স্বাভাবিকভাবে পরীক্ষাটা সামনে চলে আসবে। তো এই জন্য বাসায় বসে নিজ নিজ প্রিপারেশন নেওয়া খুবই জরুরি। কলেজ বন্ধ বলে বাসায় বসে পড়াশোনা বাদ দিয়ে দিলাম, সেটা করার সুযোগ নেই, বিশেষ করে যারা এখন 5th ইয়ার বা ফাইনাল পরীক্ষা দিচ্ছে বা দিবে। তো এই জন্য মূলত আমরা বিভিন্ন বিষয়ের টিচাররা স্বতঃপ্রণোদিত হয়ে চিন্তা করেছি যে ছাত্রছাত্রীদের উপকারের জন্য হলেও আমরা কিছু কিছু ক্লাস নেওয়া শুরু করি। তাতে হবে কি, আমাদের ছাত্রছাত্রীরা উপকৃত হবে। এবং ডিপার্টমেন্ট অফ পেডিয়াট্রিক্স, ফরিদপুর মেডিকেল কলেজ সবসময় ছাত্রছাত্রীদের প্রতি কমিটেড। কারণ হচ্ছে স্টুডেন্ট ফার্স্ট। আমরা যাই করি না করি, আমাদের স্টুডেন্টরা আমাদের কাছে সর্বাগ্রে। সুতরাং আমাদের স্টুডেন্টরা ডিপ্রাইভেশন থাকুক দীর্ঘ সময়, এটা আমাদেরকে কখনোই গুড ফিলিংস দেয় না। তো স্বাভাবিকভাবে এটা আমাদেরকে কখনোই গুড ফিলিংস দেয় না যে আমাদের ছাত্রছাত্রীরা দীর্ঘ সময় পড়াশোনা থেকে বঞ্চিত থাকুক। আমরা আশা করব আমাদের ছাত্রছাত্রীরা পড়াশোনা কন্টিনিউ করবে, আমরাও লেকচারগুলি কন্টিনিউ করার চেষ্টা করব ইনশাল্লাহ। এরপরের লেকচার এর সময় এবং তারিখ আমি আগেই জানিয়ে দেবো, একদিন আগে। এবং আমরা ডিপার্টমেন্ট অফ পেডিয়াট্রিক্স ইনশাল্লাহ লেকচার কন্টিনিউ করব। সবাইকে ধন্যবাদ। সবাই সবার জন্য দোয়া করব। থ্যাংক ইউ ভেরি মাচ।